ঋষভ একটা লাঠি নিয়ে চালতার গাছে বাড়ি দিতেই দুইটা বড় বড় চালতা নিচে পড়ল। ঋষভেরই পায়ের কাছে কিছু একটা বাজতেই দেখতে পেল একটা হরিণ। ঋষভ অনেক অবাক হলো, এই গ্রামে হরিণ কই থেকে আসলো? হরিণটা শিং দিয়ে ঋষভেরই পায়ে গুঁতা দিচ্ছে। ঋষভ হরিণের মাথায় হাত বুলিয়ে দিল, এরপর আরো কয়েকটা চালতা পেড়ে বাইকে উঠে গেল। মাথায় হেলমেট পরে নিল। রাজ এক সাইডে দাঁড়িয়েছিল। রাজকে ইশারায় ডেকে নিজের কাছে ডাকলো, এরপর বলল, আমার শ্বশুর ঘুম থেকে উঠলে বলবেন তার জামাই কয়েকটা চালতা নিয়ে গেছে, কারণ আমার বউ এই গাছের চালতা খেতে চেয়েছে। এই টাকাগুলো ওনাকে দিয়ে দিবেন, ক্ষতিপূরণ হিসেবে দিলাম। রাজ কিছু বলার আগেই ঋষভ বাইক নিয়ে চলে গেল। এইদিকে রাজ ভাবতে লাগলো, এই ছেলেকে কি কোনো জিনে ধরেছে নাকি? ঝড়ের গতিতে বাইক থামালো ঋষভ। তাড়াহুড়ো করে উপরে চলে গেল। ইয়াশফার রুমে উকি দিতেই বুঝতে পারলো ইয়াশফা ঘুমিয়ে গেছে। তাই আর ইয়াশফাকে ডাকলো না। সিঁড়ি বেয়ে নিচে নেমে তিথির রুমের সামনে চলে আসলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দরজায় নক করলো। তিথি আর অভ্র গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ এত রাতে দরজায় ঠক ঠক আওয়াজ কানে আসতেই অভ্রর ঘুম ভেঙে গেল। টেবিলে রাখা অ্যালার্ম ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4:45 বাজে। অভ্র আস্তে করে জিজ্ঞেস করলো, কে? ঋষভ গম্ভীর গলায় বলল। আমি রেশ। অভ্র কিছুটা অবাক হলো, এত রাতে ঋষ কেন এসেছে? ঋষের গলা শুনে তিথির ঘুম ভেঙে গেল। তিথি পিটপিট করে চোখ খুলল। অভ্র থ মেরে বসে আছে। ঘর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঋষ এবার রেগে গেল। এভাবে কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? ঋষভ কিছুটা চেঁচিয়ে বলল, বাপি, দরজা খুলবা নাকি আমি দরজা ভেঙে রুমে ঢুকবো? ঋষের কথায় অভ্রর হুঁশ আসলো। তাড়াহুড়ো করে বেড থেকে নিচে নামলো। মনে মনে বলল, বাপের এক হাতও ছাড়েনি। অভ্র দরজা খুলে দিতেই ঋষভ রেগে অভ্রর দিকে তাকালো। অভ্র একটু ধক গিলে বলল, আরে বাবা, রাগ করছিস কেন? আয় ভিতরে, কোনো সমস্যা হয়েছে কি? অভ্র খেয়াল করলো ঋষভের হাতে একটা ব্যাগ। অভ্র ঋষভকে জিজ্ঞেস করলো। এই ব্যাগে কি আছে রিস? ঋষভ কোনো কথা না বলে রুমে ঢুকলো। তিথি বেডে বসে ঋষভের দিকে চেয়ে আছে। মনে হচ্ছে ও এখনো ঘোর থেকে বের হতে পারেনি। ঋষভ ব্যাগ থেকে দুটো চালতা বের করে তিথিকে বলল, এই দুটো চালতা ইয়াশকে মাখিয়ে দিও, আর বাকি চালতাগুলো দিয়ে আচার বানিয়ে দিবা, ওকে? তিথি হাঁ করে ঋষভের দিকে চেয়ে আছে। কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। ওর মনে হলো ও হয়তো কোনো স্বপ্ন দেখছে। ঋষভের কথা শুনে অভ্রর মাথা ঘুরে উঠল। অভ্র দৌড়ে ঋষভের কাছে আসলো। এসেই ঋষভকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, এই চালটা তুই কই পাইলি বাপ এত রাতে? ঋষভ সহজ সরলভাবে বলল। চুরি করে এনেছে। ঋষভের কথায় অভ্র ঠাস করে নিজের গালে একটা চড় দিল। ও চেক করলো কোনো স্বপ্ন দেখছে কিনা, কিন্তু চড়টা ওর গালে বেশ জোরেই পড়েছে, তাই 100% শিওর হলো ও কোনো স্বপ্ন দেখছে না, এটা সত্যি। অভ্র অবাক হয়ে বলল, এই চালটা কার জন্য আনলি এত রাতে? ঋষভ কিছু বলল না। তিথি তখনও চালতার ব্যাগ হাতে নিয়ে ঋষভের দিকে হ্যাবলার মতো তাকিয়ে আছে। অভ্র আবারও ঋষভকে বলল, বল না বাপ, কার জন্য এত রাতে চালটা নিয়ে এসেছিস? তুই তো এসব টক ফল খাস না, তাহলে কার জন্য নিয়ে এসেছিস? ঋষভ গম্ভীর গলায় বলল, ওর জন্য। ওকে। ইয়াশের জ্বর এসেছে, জ্বরের মুখে চালতা খেতে চেয়েছে। অভ্র অবাকের উপর অবাক হলো। অবাকের ঠেলায় ঠাস করে বিছানায় পড়ে গেল। তিথি তাড়াহুড়ো করে অভ্রকে ধরে নিল। অভ্র কাঁদো কাঁদো গলায় বলল, ইয়াস আবার কেডা বাপ? পাশ থেকে তিথি অভ্রকে একটা থাপ্পড় মেরে বলল, আরে মগা, ইয়াশ হলো ঋষের বউ, ইয়াশফা। অভ্র মাথায় দুহাত চেপে বলল, এই জাউরা জিন, তুই কেন আমার ভাতিজার শরীরে ঢুকেছিস? তুই নিজ থেকে বাইর হবি নাকি আমি ঝাঁটা দিয়ে মাইরা বাইর করবো? ঋষভ চরম বিরক্ত হলো। এভাবে গালাগালি দেওয়া ওর পছন্দ না। ঋষভ রেগে অভ্রকে বলল, তুমি প্লিজ এই নাটক অফ করো। ঋষের ঝাড়ি খেয়ে বুঝলো ঋষভকে কোনো জিনে ধরেনি। ঋষভ বউয়ের জন্য এত রাতে চালতা নিয়ে এসেছে। এটা কেমনে সম্ভব? কোনোভাবেই সম্ভব না, অসম্ভব একটা কাজ।
অভ্র কাঁদো কাঁদো মুখ করে বলল, এত রাতে কোথা থেকে চালটা নিয়ে আসলি? বাপ বল না, এত রাতে তো কোনো দোকান খোলা নেই। ঋষভ গম্ভীর গলায় বলল। ওই মেয়ের বাড়ি থেকে। ঋষের কথা শুনে তিথি চেঁচিয়ে বলল, কি? তুমি ইয়াশফার গ্রামের বাড়ি গিয়েছো রিস? ওর বাড়ি কিভাবে চিনেছো? ঋষভ গা ছাড়া ভাব নিয়ে বলল। মুগ্ধ শ্বশুর চিনিয়ে দিয়েছে। তিথির মনে হলো ও এখনই অজ্ঞান হয়ে যাবে। অভ্র আর নিতে পারল না। অভ্র ঋষকে হাত জোড় করে বলল, বাপ তুই এখন যা। তুই আর 2 মিনিট আমার সামনে থাকলে আমি পটল তুলবো। তুই যা, আমি তোর কথাগুলো হজম করতে পারছি না। এবার আমার বদহজম হয়ে পেট খারাপ করবে, তুই যা। ঋষভ একটা ছোট চালতা অভ্রর দিকে ছুঁড়ে মারল। অভ্র চালতাটা দু হাত দিয়ে ধরে নিল। ঋষ রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোমার বউকে বলে দাও বাপি, কালকে সকাল 8টায় ইয়াশকে হালকা পাতলা কিছু খাবার দেওয়ার পর 9টার দিকে যেন ওকে চালতা মাখিয়ে দেয় এবং দুপুরের আগে যেন চালতার আচার বানিয়ে ওকে খাওয়ায়। যদি আমি এসে শুনে ইয়াশ চালতা খায়নি, তাহলে তোমার বউকে কিছু বলবো না, কিন্তু তোমার খবর আছে। কথাটা বলেই ঋষভ চলে গেল। এদিকে তিথি আর অভ্র একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। ঋষভ এটা অর্ডার করলো নাকি হুমকি দিল কিছুই বুঝলো না। অভ্র তিথির দিকে তাকিয়ে বলল, বউ কালকে সকাল থেকে আচার বানানোর ব্যবস্থা করো, না হলে ওই গুন্ডা আমারে আস্ত রাখবে না। তিথি একটা ঢোক গিলল। এই বাড়িতে সবাই প্রায় ঋষভের রাগকে ভয় পায়, বিশেষ করে তিথি। ঋষভ ছোট্ট থেকেই রেগে গেলে ভাঙচুর করে। তিথি এসব সহ্য করতে পারে না, যার কারণে তিথি ভয়ে ঋষভের সামনেই যায় না। তিথির শুধু রুহির সাথেই ভালো সম্পর্ক, ঋষের সাথে না। ঋষ অভ্রকে বাপি বলে সম্বোধন করলেও তিথিকে কখনো মামনি বলে সম্বোধন করেনি। ঋষভ প্রয়োজন ছাড়া তিথির সাথে কথাও বলে না। আজকে কোন ভাগ্যে যে তিথির সাথে কথা বলল কে জানে। তিথি অবশ্য মনে মনে খুশি হলো ঋষভের এমন পরিবর্তন দেখে। সকালবেলা মিহি রান্নাঘরে কাজ করছে। হঠাৎ ওর কিছু একটা মনে হতেই নিজের ফোনটা হাতে নিল। হুশ করে গ্যালারিতে ঢুকলো। অনেক আগের একটা ছবি ওর নজরে এলো। ছবিটাতে মিহি বক্সিং করছে আর হৃদ পাশে দাঁড়িয়ে মুচকি হাসছে। ছবিটা দেখে অজান্তেই মিহির মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। বহু বছর হয়ে গেল ফোনের গ্যালারিতে ঢোকা হয় না। সেই বাচ্চা মিহি এখন বুড়ো হতে চলল। কয়েকদিন পর নাতিপুতি হবে। ভাবতেই মিহির মুখে হাসি চলে আসলো। মিহি নিজে নিজে হাসছে। তিথি রান্নাঘরে ঢুকে মিহির মুখে হাসি দেখে কিছুটা অবাক হলো। বহু বছর মিহিকে এভাবে হাসতে দেখেনি। তিথির খুব কৌতূহল হলো মিহি কি দেখে হাসছে, কি মিষ্টি সেই হাসি। তিথি কৌতূহল আটকে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, কি দেখে হাসছো টুইঙ্কেল? মিহি তিথির দিকে তাকালো। মুচকি হেসে ফোনটা এগিয়ে দিল তিথির দিকে। তিথি ফোনে হৃদ আর মিহির মিষ্টি মুহূর্তের ছবি দেখে হেসে উঠল। ছবিটা এত কিউট হয়েছে। তিথি হেসে বলল, কি মিষ্টি লাগছে টুইঙ্কেলকে, মাশাল্লাহ। তিথির কথা শুনে মিহি হাসল। তিথির হাতে কয়েকটা চালতা। মিহি এতক্ষণ খেয়াল করেনি, তবে এখন খেয়াল করলো। মিহি তিথিকে জিজ্ঞেস করলো, তুমি এত সকাল সকাল চালতা কোথায় পেলে আপু? তিথি একটু ঢোক গিলে বলল, সে কথা আর কি বলবো, কাল রাত 4টা নাগাদ এই চালতাগুলো দিয়ে গেছে এবং আমাকে শিখিয়ে গেছে তার বউকে যেন চালতা মাখিয়ে দেই এবং চালতার আচার বানিয়ে দেই। মিহি কিছুটা অবাক হলো। কে এমন কাজ করেছে? মিহি চোখ বড় বড় করে বলল। কে এমন মহান কাজ করেছে আপু? তিথি মিনমিন করে বলল। কে আবার? তোমার গুণধর পুত্র। মিহি অবাক হয়েও হলো না, কারণ মিহি কালকে রাতে দেখেছে ঋষভ চুপি চুপি ইয়াশফার রুমে গিয়ে ওর মাথায় কিছুক্ষণ জলপট্টি দিয়ে দিয়েছে। মিহি ইয়াশফাকে দেখার জন্য ওর রুমে গিয়েছিল, কিন্তু রুমের ভেতরে ঋষকে দেখে আর রুমে ঢোকেনি। বাইরে থেকে মন ভরে ছেলেকে দেখলো। তার ছেলের মধ্যে ভালোই পরিবর্তন এসেছে। মিহি তিথির কাছে অবাক হওয়ার ভান করে বলল, সত্যি রিস এনেছে এগুলো? কিন্তু অত রাতে রিস এগুলো কোথায় পেল? তিথি মুখ কালো করে বলল, সে নাকি রাতে ইয়াশফার বাড়ি গিয়েছিল, গাছ থেকে পেরে এনেছে। মিহি কিছুক্ষণ চুপ করে রইল। তিথি মিহিকে জিজ্ঞেস করলো, ইয়াশফা কি ঘুমিয়ে আছে মিহি? মিহি মন মরা হয়ে বলল, হ্যাঁ রে আপু,
মেয়েটার শরীর ভালো নেই, কাল সারা রাত ঘুমাতে পারেনি, ভোর থেকে জ্বর একটু কম, আর একটু বেলা হলে আবারও ডাক্তার ডাকবো। তিথি আর মিহি মিলে চা নাস্তা বানালো। এদিকে খাবার টেবিলে হৃদ আর অভ্র বসে আছে। অভ্র হৃদকে কালকের সব কথা খুলে বলল। হৃদ বিশ্বাস করেনি, ওর ছেলে এমন কাজ করতেই পারে না। হৃদের ফুল কনফিডেন্স আছে ঋষের ওপর। তার ঋষ এত মহান স্বামী কখনো হতে পারবে না। হৃদ অভ্রকে মুখের ওপর বলে দিয়েছে। তুই মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস। আমার ছেলে এই সুকাজগুলো জীবনও করবে না। অভ্র রেগে বলল। না ভাই, স্বপ্ন দেখবো কেন? সত্যিই রিস এমনটা করেছে। হৃদ চুপ থাকলো। কিছুক্ষণ পর ইয়াসফা আসলো। এসে হৃদের পাশে একটা টেবিল টেনে বসে পড়ল। হৃদ ইয়াসফার মাথায় হাত দিয়ে দেখলো জ্বর কিছুটা কমেছে। হৃদ ইয়াসফাকে বলল। এখন কেমন লাগছে আম্মাজান? ইয়াসফা মলিন মুখে হেসে বলল। আমি একদম বিন্দাস আছি। ইয়াসফার কথায় হৃদ আর অভ্র দুজনেই হাসলো। অভ্র ইয়াসফাকে বলল। আম্মাজান, আপনার স্বামী কি করেছে জানেন? ইয়াসফা অভ্রর দিকে তাকালো। অভ্র কিছু বলতে যাবে তার আগেই ঋষভ নেমে আসলো। গায়ে একটা হালকা নীল রঙের টি শার্ট আর সাদা রঙের ট্রাউজার। চুল থেকে টপ টপ করে জল পড়ছে, মনে হচ্ছে এখনই শাওয়ার নিয়ে এসেছে। হৃদ ঋষভকে আসতে দেখেই গান ধরলো। আমি পারি না, আরে পারি না, আমি কেন মরি না, ইসরায়েল কি চিনে না আমারে গো, আমি পারি না, আরে পারি না, আমি হয়তো দুদিন পরেই মরবো। হৃদের গান শুনে ঋষভ কোনো প্রতিক্রিয়া দেখালো না। ইয়াসফা আর অভ্র হাসতে হাসতে শেষ। হৃদের গান শুনে মিহু রান্নাঘর থেকে তেড়ে আসলো। হৃদের দিকে কটমট করে তাকিয়ে বলল। তোমার নাকে ঘুষি মেরে মুখের মানচিত্র বদলিয়ে দিব। এসপিএনএস ফালতু গান যেন তোমার মুখে আর কখনো না শুনি। হৃদ মনে মনে বলল। বালের জীবন, গান করলাম একজনের জন্য আর গায়ে লাগলো আরেকজনের, কেমনটা লাগে? হৃদ ঋষভের দিকে তাকিয়ে বলল। আপনি নাকি বউ মানেন না, তাহলে বউয়ের জন্য এত দরদ উতলে পড়ছে কেন? ঋষভ রেগে বলল। কিসের বউ? আমার থাপ্পড় খেয়ে নাকি অসুস্থ হয়েছে, আমার দায়িত্ব ছিল ওর যত্ন করা। আমি শুধু ওইটুকুই করেছি, এর বেশি কিছু আমার থেকে আশা করো না। আমি ওকে বউ বলে মানি না। হৃদ ঋষভের কথা শুনে ইয়াসফার দিকে তাকালো। ইয়াসফা এক মনে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। হৃদ অভ্রকে বলল। বুঝলি অব্র, মানুষ এত নাটক জানে, মানে তলে তলে টেম্পো চালাবে, কিন্তু তুই বলতে যাবি তখনই পাল্টি খাবে। অভ্র সুর মিলিয়ে বলল। ও রিদ একদম ঠিক বলেছে। আর ও আমাদের আম্মাজানকে না মানলে না মানুক, আমাদের আম্মাজান কি দেখতে শুনতে খারাপ? আমরা না হয় আমাদের রুহি আম্মাজান আর ইয়াসফা আম্মাজানকে একসাথে বিয়ে দিব। আর কোনো কথা আছে? হৃদ অভ্রর দিকে তাকিয়ে বলল। একদম ঠিক বলছিস। তিথি হৃদ আর অভ্রর জন্য চা নিয়ে আসলো। তিথি মিহিকে বলল। মিহি, রান্নাঘর থেকে কফিটা নিয়ে আসো। ইয়াসফা টেবিল থেকে উঠে গিয়ে বলল। আমি এনে দিচ্ছি। কথাটা বলেই ইয়াসফা রান্নাঘর থেকে কফি আনলো। তিথি বলল। ঋষভকে দাও। হৃদ আর অভ্রর কথা শুনে এমনিতেই ঋষভকের মাথা গরম হয়ে আছে। ইয়াসফা ঋষভের হাতে কফি দিয়ে বলল। নেন আপনার কফি। ঋষভ কফি নিয়ে ফ্লোরে ছুঁড়ে মেরে বলল। এই, তোমাকে বলিনি আমার থেকে দূরে থাকতে? তোমাকে বলেছো কফি দিতে? আমার চোখের সামনে একদম আসবে না। হৃদ আর অভ্র টেবিল থেকে উঠে গেল। মিহি রান্নাঘর থেকে দৌড়ে চলে আসলো। ঋষভ এমনভাবে রিয়াক্ট করবে কেউ ভাবতে পারেনি। ইয়াসফা চুপ করে দাঁড়িয়ে আছে। হৃদ ঋষভকে বলল। রিস, বেয়াদবি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু লিমিটের মধ্যে থেকো। হৃদ রায়হান চৌধুরী যদি স্টেপ নেওয়া শুরু করে তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। ঋষভ হৃদের দিকে তাকিয়ে মুস্কি বলল। ঋষভ রায়ন চৌধুরীর বিরুদ্ধে স্টেপ নিবা? আমাকে আমার মতো ছেড়ে দাও বাবা, আর এই মেয়েকে বলে দিও আমার 3 সীমানে যেন না আসে। কথাটা বলেই ঋষভ চলে গেল। ইয়াসফা মনে মনে বলল। বালের একটা জামাই কপালে জুটছে, চাউরা আর কখনো তোর আশেপাশে যাব না। গু খাইয়া মর তুই, তোর থেকে তো জায়েন ভালো। এর মধ্যেই শুভ্র ড্রয়িং রুমে আসলো। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র এগিয়ে আসলো।
কাছে পা দিতে যাবে এমন সময় ইয়াশফা বলে উঠল। ভাইয়া ওইদিকে ভাঙা কাজ পড়ে আছে। শুভ্র থেমে গেল। ইয়াশফার কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো চিকমিকি? কথাটা বলেই ইয়াশফার কপালে হাত দিল। এমন সময় ঋষভ সিঁড়ির উপর থেকে একটা ফুলদানি শুভ্রর পায়ের কাছে ছুঁড়ে মেরে বলল, ওকে একদম টাচ করবি না, দূরে সর ওর থেকে, তাহলে আমি ভুলে যাবো তুই আমার ভাই। হঠাৎ এমন কথা শুনে সবাই ঋষভের দিকে তাকালো। হৃদ আর সহ্য করতে পারল না। ঋষভের আচরণে তার মেজাজ এখন তুঙ্গে। কিছুক্ষণ আগেই মেয়েটাকে সবার সামনে অপমান করলো, এখন আবার তার উপরই জোর খাটাচ্ছে। মগের মুল্লুক নাকি? হৃদ গম্ভীর গলায় ঋষভকে বলল, কেন ওর সাথে এমন করছো? তুমি তো ইয়াশরাফকে বউ বলে মানোই না, তাহলে কেন ওর উপর অধিকার দেখাচ্ছ? ঋষভ কোনো উত্তর দিল না। ওর চোয়াল শক্ত হয়ে এলো। দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে সরাসরি ইয়াশফার কাছে গিয়ে দাঁড়ালো। কিছু বোঝার আগেই ইয়াশফার হাতটা শক্ত করে চেপে ধরলো। সবাই আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। ঋষভ ইয়াশফাকে এক প্রকার টেনে হিঁচড়ে উপরের তলায় নিয়ে যেতে লাগলো। নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হতভম্ব হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। ওপরের করিডোরে পৌঁছাতেই ইয়াশফার সর্বশক্তি দিয়ে নিজের হাতটা ঋষভের থেকে ছাড়িয়ে নিল। রাগে আর অপমানে তার চোখ ফেটে কান্না আসতে চাইছে। ইয়াশফা চেঁচিয়ে বলে উঠল, আই বাল, হাত ছাড়ুন তো। সমস্যা কি আপনার? আমাকে কি মনে হয় আপনার? বউ মানেন না, ভালো কথা, তাহলে হাত ধরে টানাটানি করেন কেন? এসব আমার একদম পছন্দ না। আর তাছাড়া একটু আগেই তো সবার সামনে বললেন আমি যেন আপনার ত্রিসীমানায় না যাই, আপনার চোখের সামনে থেকে দূরে থাকি। তাহলে কেন আবার আমার গায়ে হাত দিচ্ছেন? কেন টেনে আনলেন এখানে? নিজের কথার কি কোনো দাম নেই আপনার কাছে? ছি, কেমন লোক আপনি! ঋষভ রাগে ফুঁসে উঠল। ইয়াশফার গাল দুটো চেপে ধরে একদম তার মুখের কাছে মুখ নিয়ে এলো। চোখ দিয়ে আগুন ঝরছে ওর। দাঁতে দাঁত চেপে বলল, একদম চুপ, আর একটা কথা বলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দেব। ইয়াশফা চুপ হয়ে গেল। মনে মনে গালি দিল কয়েকটা। ঋষভ আর কথা না বাড়িয়ে ইয়াশফার হাতটা শক্ত মুঠোয় ধরে টেনে নিয়ে গেল নিজের রুমে। রুমে ঢুকে কোনো কথা নেই ইয়াশফাকে ধরে ধপ করে বেডের ওপর বসিয়ে দিল সে, কিন্তু হাতের মুঠো আলগা করলো না। ইয়াশফা কিছুটা অসহায়ভাবে নিজের হাতের দিকে তাকালো আর একবার ঋষভের পাথরের মতো শক্ত হয়ে থাকা চেহারার দিকে। পরিবেশ বেশ শান্ত, কারো মুখে কোনো কথা নেই। এর মধ্যেই হঠাৎ করে ইয়াশফা বলল, ইয়ে, আমার হাতটা একটু ছাড়ুন না, গালটা ভীষণ চুলকাচ্ছে। এমন একটা থমথমে পরিস্থিতিতে ইয়াশফার এই বেফাঁস কথা শুনে ঋষভ থ হয়ে গেল। ও ভেবে পায় না এই মেয়েটা কি দিয়ে তৈরি। ঋষভ কয়েক সেকেন্ড বড় বড় চোখ করে ইয়াশফার দিকে তাকিয়ে রইল। তারপর বিরক্তি নিয়ে ইয়াশফার গলার কাছে হাত দিয়ে চুলকিয়ে দিল। হঠাৎ করেই ইয়াশফার সারা শরীরে কেমন একটা অদ্ভুত অনুভূতি খেলে গেল। জীবনের প্রথম কোনো পুরুষের এত কাছাকাছি আসা, স্পর্শ, সব মিলিয়ে মনের ভেতর যেন হাজারটা গিটার একসাথে বেজে উঠল। ইয়াশফা এক পলক ঋষভের তীক্ষ্ণ নাক আর চোখের দিকে তাকালো। তার হার্টবিট যেন দ্রুত চলছে। ইয়াশফা চুপ করে থাকলো, কিন্তু ইয়াশফা তো ইয়াশফাই, সে কি আর বেশিক্ষণ চুপ থাকতে পারে? হঠাৎ তার পায়ের তালুতেও সুরসুরি অনুভব হলো। সে আবারও করুণ স্বরে বলে উঠল, শুনুন, গলা তো হলো, এবার পাটাও চুলকাচ্ছে, তাহলে এবার হাতটা এবার ছাড়ুন। ঋষভ এবার কটমট করে ইয়াশফার দিকে তাকালো। ঋষভের তাকানো দেখে ইয়াশফা মাথা নামিয়ে নিল। মনে হচ্ছে ঋষভ ওকে আস্ত গিলে খাবে। কিছুক্ষণ পর ইয়াশফা ওর একটা পা ঋষভের দিকে বাড়িয়ে দিয়ে মিনমিন করে বলল, অসভ্যের মতো তাকিয়ে আছে কেন? মানলাম আমি সুন্দর, তাই বলে তাকিয়ে থাকবেন? ও হ্যাঁ, ভালো কথা, হাত তো ছাড়বেন না, তাহলে আমার পাটাও চুলকিয়ে দিন। ঋষভ কিছুক্ষণ চুপ থাকার পর সত্যি মাথা নিচু করে ইয়াশফার পাটা টেনে নিয়ে চুলকাতে শুরু করলো। ইয়াশফা হাঁ করে তাকিয়ে রইল। মনে মনে ভাবলো, এই লোকটার কি নাট বল্টু ঢিলা হয়ে গেছে, নাকি লোকটা পাগল? তারটার ছিঁড়া মনে হয়। এর মধ্যেই দরজা ঠেলে ঝড়ের বেগে ঘরে ঢুকলো হৃদ। ঘরের ভেতরের দৃশ্য দেখে হৃদ দরজাতেই ব্রেক কষল। ঋষভ আর ইয়াশফার এই পদসেবার দৃশ্য দেখে তার চোখ চড়ক গাছ। হৃদকে দেখে ইয়াশফা ভীষণ লজ্জা পেয়ে গেল। সে তাড়াহুড়ো করে
ঋষভের হাতের মুঠোর ভেতর থেকে নিজের হাত আর পা ছাড়িয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু ঋষভ হাত পা কোনোটাই ছাড়ল না। আরো শক্ত করে ইয়াশপার হাত চেপে ধরে বসে রইল। হৃদ ধীর পায়ে ঋষভের কাছে এগিয়ে এলো, মুখে বাঁকা হাসি, তালি বাজানোর ভঙ্গিতে বলল, বাহ বাবা, আপনি তো দেখি গভীর জলের ফিশ। মানে আপনি মাছ ধরবেন, কিন্তু গায়ে কাদা লাগাতে দেবেন না। একটু আগে বউ অপমান করলেন, আর এখন বউয়ের পা চুলকে দিচ্ছেন। বাহ বাবা বাহ, আপনি এত বউয়ের বেড়া হবেন সেটা তো আগে জানতাম না বাবা। ঋষভ কোনো উত্তর দিল না। ও ইয়াশফার হাতের দিকে তাকিয়েই ভাবলেশ মুখে বলল, তোমার জ্ঞানদান পর্ব কি শেষ হয়েছে পাপা? যদি শেষ হয়ে থাকে তাহলে দয়া করে বিদায় হও। আর হ্যাঁ, দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়েছ। হৃদের মুখটা এবার দেখার মতো হলো। এতদিন হৃদ ঋষভকে বৌমার সামনে বাস দিত, আজকে ঋষভ এভাবে বৌমার সামনে বলল। কথাটা হৃদের প্রেস্টিজে লাগলো। কিছু বলতে চেয়েও বলল না। এখন এর সাথে তর্কে যাওয়া মানেই বিপদ। হৃদ বিড়বিড় করে বলল, আমি মরি না কেন? হৃদের এখন মনে হচ্ছে পকেটে যদি একটা চকলেট থাকতো তাহলে খেয়ে এখনই পটল তুলতো। এসব আর মনে নেওয়া যাচ্ছে না। হৃদ কোমরে হাত দিয়ে ঋষভের সামনে দাঁড়িয়ে জেরা শুরু করলো, এই যে ভাই, আপনি নাকি বউ মানেন না? জনসম্মুখে তো ঘোষণা করেছেন ইয়াসাপা আপনার কেউ না। তাহলে এখন আঠার মতো হাত ধরে বসে আছেন কেন? হাতে কি ফ্যাবিকল লাগানো? হাত ছাড়ুন আমার বৌমার। ঋষভ বিরক্ত নিয়ে বলল। আমি বউ মানি না ওকে, ও আমার বউ না। এবার হৃদ রেগে গেল। তেড়ে গিয়ে ইয়াশফার অন্য হাতটা খপ করে ধরে ফেলল। এরপর ঋষভকে বলল, ও তাই নাকি? বউ মানিস না যখন, তখন আমার মেয়ে তোর কেউ না। সুতরাং পরপুরুষ হিসেবে তুই আমার মেয়ের হাত ধরে রাখতে পারিস না। হাত ছাড় ওর। ঋষভ হাত ছাড়ল না। ইয়াশফার হাতটা নিজের দিকে সজোরে টেনে নিয়ে গম্ভীর গলায় বলল, তুমি এখন এখান থেকে যাও তো পাপা, মাথা ব্যথা করছে আমার। হৃদ ঋষভের কথা কানে নিল না। ও ইয়াশফার অন্য হাতটা নিজের দিকে হ্যাঁচকা টান দিয়ে বলল, কভি নেই। আমি আমার মেয়েকে তোমার কাছে কিছুতেই রাখবো না। ওকে আমি নিয়ে যাব। হাত ছাড়ো। মাঝখান থেকে মেয়েটার অবস্থা করুণ। দুইজন দুই দিক থেকে এমনভাবে টানাটানি শুরু করেছে তার মনে হচ্ছে ও একটা খেলনা। ইয়াশফা দুই দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, আরে থামুন আপনারা, আমার হাত কি আপনাদের রাবার মনে হয়? এভাবে দুদিকে টানলে তো আমি মাঝখান থেকে দুই টুকরো হয়ে যাব। কেউ হাত ছাড়াতে রাজি নয়। ইয়াশফার ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। ও ব্যথায় কুকড়ে উঠল, চিৎকার করে উঠল, শ্বশুর আব্বা, আমার হাতটা ছাড়ুন। যেভাবে টানছেন মনে হচ্ছে হাতটা খুলে এক্ষুনি আপনার হাতে চলে যাবে। হৃদ একদম নাছোড় বান্দা। সেই ইয়াশফার হাত আরো শক্ত করে ধরে ঋষভের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, আমি কেন ছাড়বো? আগে তোমার ওই গুণধর জামাইকে বলো হাত ছাড়তে। সে নাকি বউ মানে না, তাহলে হাত ধরার কোনো অধিকার নেই ওর। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই পাপিস্টোর থেকে উদ্ধার করেই ছাড়বো। ঋষভের মেজাজ এবার সাত আসমানে চড়ে গেল। তার চোখ মুখ লাল হয়ে উঠেছে, কপালে রাগের রগগুলো দপদপ করছে। সে ইয়াশফার দিকে ঝুঁকে এসে একদম হিস হিস করা গলায় হুঙ্কার ছাড়ল, যদি রুম থেকে এক পাও বাইরে বাড়িয়েছিস তাহলে তোর খবর আছে, মনে রাখিস। এ শুনে কার কথা? ইয়াশফা ফট করে ঋষভের হাতে বসিয়ে দিল এক কামড়। ঋষভ হাত ছেড়ে দিল। ঋষভ কি সাধে বালটাকে ক্যাকটাস বলে? ঋষভ নিজের হাতের দিকে তাকিয়ে দেখল পুরো এক পাটি দাঁতের পাটি সেখানে সুন্দর করে নকশা হয়ে বসে গেছে। ঋষভ রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল। ইয়াশ, কথাটা শেষ করার আগেই ইয়াশফা ঘুরে দাঁড়ালো হৃদের দিকে। দুই পাটি দাঁত বের করে হৃদকে দেখে এমনভাবে হাসি দিল যেন এখনই হৃদের হাতেও একটা কামড় বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। হৃদ এক মুহূর্তের জন্য থমকে গেল। ইয়াশফার সেই ড্রাকুলা মার্কা হাসি দেখে ওর কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। মনে মনে ভাবল, শেষে গিয়ে বৌমার কাছে কামড় খেতে হবে। এই ভয়ে হাত ছেড়ে দিল। অবশ্য হৃদ ভুলেই গেছিল তার ব্যাডার বউ একটা অ্যাটাম বোম। ঋষভ ইয়াশফাকে এক ঝটকায় কোলে তুলে নিল।
ইয়াশফা তাড়াহুড়ো করে ঋষভেরই শার্ট খামছে ধরল। ঋষভ এমন আচমকা কোলে তুলে এটা হৃদ এবং ইয়াশফা দুজনেই ভাবতে পারেনি। হৃদ চেঁচিয়ে বলল, এই বাজে ছেলে, আমার মেয়েকে কোলে নিয়েছো কেন? নামাও কোল থেকে। ঋষভ শয়তানি হাসি দিয়ে হৃদকে বলল, 1 মিনিটের মধ্যে রুম থেকে বের না হলে তোমার মেয়ের সাথে আরো অনেক কিছু করব। হৃদ একদম চুপ হয়ে গেল। হৃদকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ঋষভ টুপ করে ইয়াশফার গালে চুমু দিল। ইয়াশফা পুরো জমে গেল। হৃদ আরেক দফা অবাক হলো। ইয়াশফার মনে মনে ইচ্ছে হলো, উফ, আল্লাহ, মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে মন চাইলো, তাহলে হয়তো একটু শান্তি পেত। হৃদ রেগে ঋষভকে বলল, আমার মেয়েকে চুমু খাওয়ার সাহস কে দিল তোমাকে? আমি তোমার ঠোঁট কেটে নেব। ঋষভ ইয়াশফার অন্য গালে আরেকটা চুমু দিল। এরপর ইয়াশফাকে কোলে নিয়ে হৃদের দিকে এগিয়ে গেল। হৃদ ঋষভকে এগোতে দেখে পিছিয়ে যাচ্ছে। ঋষভ গম্ভীর গলায় বলল, রুম থেকে বের হও। হৃদ ঋষভেরই দিকে কটমট করে তাকিয়ে বলল, বেয়াদব ছেলে, এই শিক্ষা দিয়েছি তোমাকে? বাপের সামনে এক্সটিভিন করতে লজ্জা করছে না? বউ মানো তো এক্সপ্রেশন কি? কোল নামাও আমার মেয়েকে। ঋষভ ইয়াশফার কপালে একটা চুমু দিয়ে বলল, রুম থেকে বের হও না ভাই, তাহলেই তো হয়। কেন জেদ করছো? হৃদ একদম মগার মতো চেয়ে রইল ঋষভেরই দিকে। ছেলে তাকে ভাই বলছে। হৃদ বলল, তোমার মতো বেয়াদব আমি আমার জীবনেও দেখিনি। ঋষভ এবার এগিয়ে এসে হৃদের গালেও একটা চুমু দিয়ে বলল, তাহলে এখন দেখো আর এই রুম থেকে বের হও। হৃদ নিজের গালে হাত বুলিয়ে হৃদের দিকে কটমট করে তাকালো। হৃদ বুঝলো রুম থেকে বের না হলে এই বেয়াদব ছেলে আরো উল্টাপাল্টা কাজ করে ওকে লজ্জা দিবে। হৃদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ঋষ এত নির্লজ্জ কবে হলো? ও তো ইয়াশফাকে দেখতে পারে না। হৃদ তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেল। হৃদ রুম থেকে বের হওয়ার সাথে সাথে ঋষভ ইয়াশফাকে খাটের উপর ঠাস করে ফেলে দিল। ইয়াশফা ঋষভেরই উপর রেগে গেল। আপনার কি মাথার সমস্যা? বাবার সামনে কেউ এমন বেয়াদবি করে? ছি, অসভ্য লোক একটা। ঋষভ গম্ভীর গলায় ইয়াশফাকে বলল, এখন তুমি রুম থেকে বের হও। আমার আশেপাশে যেন তোমাকে না দেখে। গেট আউট। ইয়াশফার মাথার পোকা নড়ে উঠল। এই বেয়াদব লোককে একটা শিক্ষা না দিলেই না। ইয়াশফা যাওয়ার সময় ঋষভেরই মুখে থুতু দিয়ে দৌড় দিল। ঋষভ ইয়াশফার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ঋষভেরই মনে হলো, এই মুহূর্তে ইয়াশফাকে তুলে একটা আছাড় মারতে পারলে ভালো লাগতো। এদিকে হৃদ রেগে ড্রয়িং রুমে আসলো। সবাই দাঁড়িয়ে আছে। হৃদের চোখ মুখ দেখে মিহি মিনমিন করে জিজ্ঞেস করলো, কি হয়েছে পচালো? ঋষ কি আবার ইয়াশফাকে মেরেছে? হৃদ মিহির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, না না, তার থেকেও বড় কিছু। তোমার ছেলে 1 নম্বরের বেয়াদব নির্লজ্জ। বাপটাপ কিচ্ছু মানে না। আমার সামনে ওর বউকে এসছি। হৃদ আর বলতে পারলো না। মিহি কৌতূহলবশত জিজ্ঞেস করলো, কি করেছে? হৃদ সবার দিকে তাকিয়ে মিহিকে বলল। সাইডে চলো বলছি। কথাটা বলেই মিহিকে সাইডে নিয়ে গেল। মিহি বলল, কি করেছে ঋষ? হৃদ গম্ভীর গলায় বলল, আমার সামনে ইয়াশফাকে চুমু খেয়েছে। মিহির চোখ বড় বড় হয়ে গেল। মিহি বলল, বলো কি, কেমন করে? হৃদ মিহির গালে চুমু দিয়ে বলল। এমন করে। মিহি কটমট করে হৃদের দিকে তাকালো। তোমাকে আমি চুমু দিয়ে দেখাতে বলেছি? মুখে বললেই তো হতো। হৃদ শয়তানি হাসি দিয়ে বলল, প্র্যাকটিক্যাল না দেখলে তুমি বুঝতে পারতে না, তাই প্র্যাকটিক্যাল দেখালাম। তাহলে ভাবো তোমার ছেলে কি বেয়াদব। মিহি কথাটা বিশ্বাস করলো না, কারণ ঋষ এমন মরে গেলেও করবে না। মিহি চিনে ঋষকে। ওর মতো ছেলে এমন কাজ করতেই পারে না। ইয়াশফা দৌড়ে ওর রুমে গেল। বেচারি জোরে জোরে শ্বাস ফেলছে। আজকে খুব লজ্জা পেয়েছে শ্বশুরের সামনে। এমন খারাপ জামাইয়ের সাথে বিয়ে হবে বুঝতে পারেনি। এর মধ্যেই রুমে রুহি আসলো। ইয়াশফা এত লজ্জা পেতে দেখে রুহি বলল, কি হয়েছে পিচ্ছি? আমার লজ্জা পাচ্ছ কেন? ইয়াশফা চুপ হয়ে গেল। রুহির দিকে তাকিয়ে জোর করে হাসার চেষ্টা করে বলল, আপু, আর বলো না, একটা মশা এত জোরে গালে কামড়ে দিয়েছে, তাই লজ্জা পাচ্ছি।
রুহি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। এটা কেমন কথা? মশা কামড়ালে কেউ লজ্জা পায়? রুহি হেসে বলল। এটা আবার কেমন মশা পিচ্ছি? ইয়াশফা রুহির হাত ধরে বিছানায় বসালো। এরপর সব কথা বলে দিল রুহিকে। সব শুনে রুহি আকাশ থেকে পড়ল। তার ভাই এমন কাজ করবে এটা কখনো স্বপ্নেও ভাবেনি। রুহি ইয়াশফাকে বলল। কেমন করে চুমু খেয়েছে? ইয়াশফা রুহির গালে চুমু খেয়ে বলল। এমন করে? রুহির চোখ বড় বড় হয়ে গেল। এর মধ্যে রুহির ফোনে একজনের কল আসলো। ইয়াশফা ফোনের দিকে তাকিয়ে রুহিকে বলল। কে কল দিয়েছে? রুহি একটা শুকনো ঢোক গিলল। ইয়াশফা বলল। কে ফোন দিয়েছে বলো? রুহি ভয়ে ভয়ে বলল। চিনি না। আচ্ছা বাদ দাও, আমি পরে এসে তোমার সাথে গল্প করছি। ইয়াশফা রুহির দিকে তাকিয়ে বলল। বলো আমাকে, আমি কাউকে বলবো না। রুহি মিনমিন করে বলল। অদ্রিত। ইয়াশফার চোখ বড় বড় হয়ে গেল। ও বুঝলো কোনো একটা ঘাপলা আছে। ইয়াশফা রুহির থেকে ফোনটা নিয়ে নিল। এরপর নিজে রুহির হয়ে অদ্রিতকে বলল। হ্যালো। অদ্রিত সাথে সাথে বলল। এই, তুই আমার কল ধরছিলি না কেন রে? আমাকে ইগনোর করছিস? ইয়াশফা ন্যাকা স্বরে বলল। হ্যালো জান্স, আমার অন্তর কাটিয়ে ডুমু তোমারে। ভালোবাসো যদি আমারে। অদ্রিত থেমে গেল, একদম চুপ হয়ে গেল। অদ্রিত ভাবলো ও হয়তো রং নাম্বারে কল দিয়েছে। নাম্বার চেক দিয়ে দেখলো এটা রুহির নাম্বার, কিন্তু রুহি তো এমন ন্যাকা স্বরে কথা বলে না। এইদিকে রুহি হাসতে হাসতে শেষ। অদ্রিত বলল। কে? রুই কই? কে আপনি? ইয়াশফা গলা চেঞ্জ করে বলল। রুহিকে? আমি তো তোমার ইস্যু। অদ্রিত রেগে গেল। ইয়ার কি হচ্ছে? অদ্রিত রেগে বলল। আমি কোনো ইস্যুকে চিনি না। রুই আসলে বলবেন অদ্রিত কল দিয়েছিল। কথাটা বলে অদ্রিত কল কেটে দিল। এইদিকে ইয়াশফাকে মুখ ফুলিয়ে রুহিকে বলল। তোমার আশিক আমারে হিসু বললো কেন? কি ভেবেছো আমাকে এসব মিথ্যে গল্প শুনিয়ে ফায়দা লুটবে আর আমি কিছুই বুঝবো না? আমার ছেলে তোমার মতো এমন লুচ্চা না যে কথায় কথায় সুযোগ বুঝে বউকে চুমু খেতে যাবে। ও একদম এক কথার ছেলে। মিহি হৃদের কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। ওর রাগ যেন মুহূর্তের মধ্যে সপ্তম আকাশে চড়ে বসলো। ঋষভ ইয়াশফাকে দু চোখে সহ্যই করতে পারে না। ও নাকি হঠাৎ করে মেয়েটাকে চুমু খেতে যাবে? অসম্ভব। মিহি ভালো করেই চেনে তার ছেলেকে, আর এই ধুরন্ধর স্বামীকেও। লোকটা একটা লুচ্চা। ওকে বাগে পেয়ে চুমু খাওয়ার লোভে হৃদ যে নিজের ছেলের নামে এমন গাঁজাখুরি গল্প বানিয়েছে সেটা বুঝতে মিহির এক সেকেন্ডও লাগলো না। ঋষভ একদম এক কথার ছেলে। সে যখন ইয়াশফাকে বউ বলে মানবে না বলেছে, তখন কিছুতে এমন কাণ্ড করতে পারে না। মিহি হৃদকে সজোরে একটা ধাক্কা দিয়ে কথাগুলো বলল। হৃদ ধাক্কা খেয়ে খাটের কোনায় পড়তে পড়তে বাঁচল। মিহির কথা শুনে হৃদ একদম স্তব্ধ। নিজের 5 বছরের বাচ্চা বউকে কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করলো, আর আজ বুড়ো বয়সে এসে নিজের বউই তাকে এত বড় অবিশ্বাসটা করলো। হৃদ নিজের বুকে হাত দিয়ে আকাশ পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে ভাবল। কি দিনকাল এলো, নিজের ছেলের মুখোশ খুলতে এসে বউয়ের কাছে লুচ্চা বেয়াদবি পেয়ে গেলাম। এই বয়সে এসে এত বড় অপমান কি সহ্য করা যায়? হৃদ মুখটা বাংলার 5-এর মতো করে বলল। প্রিন্সেস, তুমি আমাকে লুচ্চা বললা? নিজের ভালো মানুষ জামাইকে তোমার মনে এই মনে হয়? আমি লুচ্চা না, তোমার ছেলে লুচ্চা। তুমি আমাকে বিশ্বাস না করে ওই বেয়াদবটাকে বিশ্বাস করছো। কলিযুগ একেই বলে, ঘোর কলিযুগ। মিহি হৃদের দিকে কটমট করে তাকিয়ে চোখ দুটো ছোট ছোট করে বলল। না, আমি তোমাকে বিশ্বাস করি না। সরি। হৃদের রাগ উঠে গেল। এবার হাতে নাতে প্রমাণ দিতেই হবে। হৃদ খপ করে মিহির হাত ধরে টানতে টানতে নিজের সাথে নিয়ে গেল। সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে উঠতে উঠতে হৃদ বিড়বিড় করে বলল। অনেক হয়েছে, চলো আজকে তোমাকে হাতে নাতে প্রমাণ দেব। তোমার ছেলে যে কত বড় সাধু সেটা আজকে প্রমাণ করেই ছাড়বো। ঋষভের ঘরের দরজার সামনে এসে হৃদ পর পর কয়েকবার ধুমধাম করে দরজা ঠক ঠক করল। একটু পরেই দরজাটা খুলে গেল। দরজা খুলতে হৃদ মিহির হাত ধরে একদম হুড়মুড় করে ঋষভের রুমে ঢুকে পড়ল।
কিন্তু ঘরে ঢোকার পরে দুজনের পায়ের ব্রেক যেন নিজে থেকেই কষে গেল। সামনে দাঁড়িয়ে থাকা ঋষভের চোখ মুখ দিয়ে যেন আগুন ঝরছে। ওর চোয়াল শক্ত হয়ে আছে। দেখেই মনে হচ্ছে কোনো কারণে ও এই মুহূর্তে চরম রেগে আছে। হৃদ ঋষভের এমন চেহারা দেখে ঠিক বুঝতে পারল না যে ছেলের আসলে কি হয়েছে। কিন্তু হৃদ তো হৃদই, ছেলেকে একটু না জ্বালালে ওর আবার পেটের ভাত হজম হয় না। হৃদ ফোড়ন খেটে বলল, রিস, তুমি এবার তোমার মাকে নিজের মুখে বলো, তুমি একটু আগে আমার সামনে এইটেম বমকে খপ করে ধরে ধপ করে চুমু খাওনি? মিহি তখন কৌতূহল নিয়ে ঋষভের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বাবু, তুমি সত্যি এমন অসভ্যতা করেছো? না। ব্যাস। হৃদ ধপ করে মাটিতে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি এর বিচারটা কইরো। কি পোলা জন্ম দিছি আমি, খোদা চুমু খেয়ে বলছি খাইনি, কয়েকদিন পর বাচ্চার জন্ম দিয়ে বলবে জন্ম দিইনি, একাই হয়ে গেছে। মিহি জানতো তার ছেলে এমন বেয়াদবি করবে না, তাই হৃদের দিকে তাকিয়ে মুখ বাঁকা করে চলে গেল। হৃদ ঋষভকে শুনিয়ে শুনিয়ে বলল, আমি আমার ইয়াশফা মাকে একটা সুন্দর ছেলের সাথে বিয়ে দেব। হৃদের কথাটা শুনে ঋষভের মাথা আরো গরম হয়ে গেল। কথাটা কেন জানি তীরের মতো গিয়ে লাগলো বুকে। ভালো লাগলো না কথাটা। এখন মনে হচ্ছে ইয়াশফাকে কাঁচা খেয়ে ফেলতে। ঋষভ এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ঝড়ের বেগে ঘর থেকে বের হয়ে সোজা ইয়াশফার রুমের দিকে হাঁটা ধরল। হৃদ চুপচাপ ছেলের চলে যাওয়ার পানের দিকে তাকিয়ে রইল। ওর ছেলেটা মোটেও ভালো হয়নি। এদিকে ঋষভ হনহন করে হেঁটে ইয়াশফার রুমের সামনে এসে দাঁড়ালো। দেখলো ঘরের দরজাটা খোলাই আছে। ও কোনো অনুমতি না নিয়েই গটগট করে ঘরে ঢুকলো, কিন্তু ভেতরে পা রাখতেই ও চুপ হয়ে গেল। ইয়াশফা আয়নার সামনে দাঁড়িয়ে নানা রকম অঙ্গিভঙ্গি করে ঢং করছে আর একা একাই আপন মনে বকবক করছে। ঋষভের রাগ যেন দপ করে জ্বলে উঠল। এই ঘূর্ণিঝড়টা ওর জীবনটা এলোমেলো করে দিয়েছে। ঋষভ খপ করে ইয়াশফার হাতটা চেপে ধরলো। হাতটা এত শক্ত করে ধরেছে মনে হলো ইয়াশফার হাতটা মনে হয় এখনই শরীর থেকে খুলে চলে আসবে। ব্যথায় ইয়াশফার প্রাণ যাওয়া আসা করছে। ইয়াশফা নিজের সর্বশক্তি দিয়ে ঋষভকে সজোরে একটা ধাক্কা মারলো, কিন্তু ঋষভ নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। উল্টো নিজের অন্য হাতটা বাড়িয়ে ইয়াশফার নরম গাল দুটো শক্ত করে চেপে ধরলো। ঋষভ দাঁতে দাঁত চেপে বলল, তোর জন্য আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কেন এসেছিস তুই আমার জীবনে? আমার সামনে একদম আসবি না। আমি তোকে আমার বউ মানি না, ঘূর্ণিঝড় একটা। ইয়াশফার চোখ দুটো ব্যথায় টলমল করে উঠল। ব্যথার তীব্রতা সহ্য করতে না পেরে ও ছটফট করতে লাগলো। নিজের সর্বশক্তি দিয়ে ঋষভের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। ঋষভ হঠাৎ করেই ইয়াশফার হাতের বাঁধন আলগা করে দিল। ইয়াশফা নিজেকে ছাড়ানোর জন্য যেমনই উল্টো টান দিল, অমনি ঋষভ হাত ছেড়ে দিতেই ও ভারসাম্য হারিয়ে ছিটকে গিয়ে শক্ত মেঝেতে আছাড় খেয়ে পড়ল। একেবারে বেকায়দায় পড়ার কারণে ওর ডান হাতটা মেঝের সাথে সজোরে আঘাত খেল। হাড় মড়মড় করার মতো তীব্র একটা যন্ত্রণার অনুভূতি হলো। মনে হলো হাতটা মচকে গেছে। ব্যথায় চিৎকার করে উঠল ইয়াশফা। ইয়াশফার আর্তনাদে যেন পুরো ঘর কেঁপে উঠল। ইয়াশফার চিৎকার শুনে ঋষভ দৌড়ে ইয়াশফার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। ইয়াশফাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ঋষভের হাত দুটো কাঁপছে। ও বুঝতে পারেনি যে তার সামান্য অসাবধানতায় মেয়েটা এত বড় আঘাত পেয়ে বসবে। ও ইচ্ছে করে ধাক্কা দেয়নি। এইদিকে ইয়াশফার চিৎকার শুনে হৃদ মিহি দৌড়ে ইয়াশফার রুমে আসলো। দরজায় এসে ইয়াশফাকে মেঝেতে ওভাবে ব্যথায় ছটফট করতে দেখে হৃদের বুকের ভেতরটা কেঁপে উঠল। ভয়ের চোটে ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঋষভের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ওর? তুমি কি করছো ওর সাথে রিস? হৃদের পুরো শরীর একদম ঘেমে একাকার হয়ে গেছে। মিহি আর দেরি না করে ইয়াশফার পাশে গিয়ে বসলো। মেয়েটা ব্যথায় ছটফট করছে। হৃদের মনে মনে খুব ভয় হচ্ছে, কারণ সে ভালো করেই জানে ইয়াশফা সহজে কান্নাকাটি করার মতো মেয়ে না। অথচ আজ ব্যথার চোটে ইয়াশফা ঋষভের পেটে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঋষভ ইয়াশফাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ঋষভ হৃদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বাবা,
হাঁ করে দাঁড়িয়ে থেকো না, ডক্টর আঙ্কেলকে ফোন দাও। ঋষভের কথা শুনে হৃদ আর এক সেকেন্ডও নষ্ট না করে তড়িঘড়ি করে ডাক্তারকে কল দিল। এদিকে মিহি ইয়াশফার হাতটা নিয়ে হালকা করে মালিশ করে দিতে গেল, কিন্তু হাত ছোঁয়াতেই ইয়াশফা আরো জোরে চিৎকার করে উঠল।